হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আই হোপ ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি, তখন হচ্ছে সকাল 10টার মতো বাজে। সেদিন হচ্ছে বাজার থেকে কিছু মাছ কিনে আনা হয়েছিল। তো কিনে আনার পর রাত হয়ে গিয়েছিল, যার কারণে ফ্রিজে রাখা ছিল মাছগুলো। তো খালা হচ্ছে আজকে মাছগুলো কেটে দিবে। এখানে গুলশা মাছগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে, আর ওইদিকে ছোট যে চান্দা মাছগুলো ওইগুলো এখনও ভিজেনি, ভিজলে খালা হচ্ছে কেটে দিবে। তো যাই হোক, আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর বেগুন আমার অনেক বেশি পছন্দের একটা সবজি বলতে পারেন। আমাকে যদি সারা বছর জুড়ে বেগুন খাওয়ানো হয়, আমার মনে হয় একদমই তৃপ্তি মিটবে না। বেগুন সত্যি আমার অনেক বেশি পছন্দের। আর আপনাদের কার কার বেগুন পছন্দের সবজি কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে কয়েকটা ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন টমেটো সহই হচ্ছে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এখন বেগুন সহ ভালো করে কষিয়ে নিব। আসলে যে কোনো তরকারি রান্না করতে গেলে ভালো করে কষিয়ে নিলে সে তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো এখন বেগুনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি হচ্ছে এখন ঝোল দিয়ে দিব। বেগুনটা যখন একদম সফট হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিচ্ছিলাম। আর বেগুনের মধ্যে বেশি পানি দিব না, কারণ বেগুনটা এমনিতেই অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। আমার যেটা হয়, তরকারির মধ্যে আমি কখনোই ঝোল আন্দাজ করতে পারি না, দেখা যায় বেশি হয়ে যায়। তো ফার্স্টে হচ্ছে তরকারির মধ্যে বেশি ঝোল দিয়ে কমালে ওই তরকারিটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যার কারণে সবসময় চেষ্টা করি পরিমাণ মতো ঝোলটা দেওয়ার, যদিও আমার এটা একদমই হয় না। সবসময় আমি তরকারিতে দেখা যায় বেশি ঝোল দিয়ে ফেলি। তো যাই হোক, পাশে চুলাতে হচ্ছে আমি কলা সেদ্ধ করে নিয়েছিলাম কলা ভর্তা বানাবো বলে। তো এখন হচ্ছে আমি কলার ভর্তাটা বানিয়ে নিব। ঈদের পর কিন্তু এক নাগালে গরুর মাংস খেতে খেতে সবাই একদম বোর হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু কলা আছে ভর্তা বানিয়ে ফেলি। তো এই তো এখন হচ্ছে আমি কলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। অনেকে আবার কাঁচা কলা ভর্তা এরকম বানিয়ে তারপর হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ভেজে নেয়। তো আমার কাছে এইভাবে বানালেই বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। আর কলা ভর্তাটা খেতে আসলে অনেক বেশি মজা লেগেছিল, মনে হয় অনেক দিন পর খাচ্ছি দেখেই হতে পারে। কলার ভর্তাটা সচরাচর আমাদের বাসায় বানানো হয় না, কারণ কাঁচা কলার ভর্তা সবাই খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, সেদিন হচ্ছে সবাই খেয়েছিল খুব মজা করেই। তো এই তো দেখতেই পাচ্ছেন কলা ভর্তা বানানো আমার কমপ্লিট। আর এখন হচ্ছে আমি অল্প একটু রুই মাছের ডিম ছিল ফ্রিজে, ভাবলাম এটাকেও রান্না করে ফেলি। তো এই তো যেই কথা সেই কাজ, এখন হচ্ছে রুই মাছের ডিমটাকে আমি রান্না করে নিয়েছিলাম। প্রথমে এই ফ্রাইং প্যানে প্রায় অনেকটুকু পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছিল তখন হচ্ছে সব মশলা একসাথে দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি হচ্ছে মাছের ডিমটা দিয়ে দিয়েছি। তো 2 মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো আমি মশলার সাথে ডিমটাকে একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পেয়েছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে তেজপাতাও দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী। আমরা হচ্ছে তেজপাতা জিরা এগুলা দিই আর কি। যেহেতু এটা বড় মাছের ডিম, তেজপাতা জিরা দিলে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওইটা থাকে না আর কি, সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে চিড়ে। মাছের ডিম রান্না করতে আসলে খুব একটা সময় লাগে না। ডিম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর মাছের ডিমটাকে আমি একদম শুকিয়ে ফেলবো না, এটা একটু ভেজা ভেজা থাকবে, তখন হচ্ছে খেতে ভালো লাগবে। তো যাই হোক, এটাকে আর 10 মিনিট পর আমি হচ্ছে নামিয়ে নেব। আর এই পর্যায়ে আমি এটার মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে এটাকে কিছুক্ষণ রান্না করে দেন হচ্ছে নামিয়ে নেওয়া হবে আর কি। আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো রান্না শেখাচ্ছি না, জাস্ট আমি কিভাবে রান্না বান্না করি ওইগুলাই আসলে আমার ডেইলি ব্লগগুলোতে আমি শেয়ার করে থাকি। আমি নিজেও যে খুব একটা ভালো রাঁধুনি এমনটিও কিন্তু নয়, এখনও আমি রান্না শিখছি। তবে হ্যাঁ, রান্না করলে সবাই মুখে দিতে পারে, মানে এতটুকু ভালো হয় আর কি। আমার রান্নায় যে আপনাদের শিখতে হবে এরকমটা কিছু না, আমি জানি আপনারা আমার থেকে 1000 গুণ ভালো রান্না করতে জানেন।
তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। আর এদিকে হচ্ছে আমি সেদিন আমসত্ত্ব বানিয়ে শুকাতে দিয়েছিলাম, আর এই আমসত্ত্বটা শুকাতে শুকাতে প্রায় আমার 4 দিন লেগে গিয়েছে। ফাইনালি হচ্ছে শুকিয়ে গিয়েছে, আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার তৃতীয়বারের মতো আমসত্ত্ব বানানো। এর আগেও আমি আরও 2বার বানিয়েছি। প্রথম যেদিন বানিয়েছিলাম সেদিনে আমসত্ত্বটা হচ্ছে একদম পাতলা হয়ে গিয়েছিল। খেতে যদিও ভালো হয়েছিল কিন্তু পাতলা হয়ে গিয়েছিল আর কি, মানে বানানোটা পারফেক্ট হয়নি আর কি, যার কারণে আমি দ্বিতীয় দিন আবারও আম কিনে এনে বানাই। তো সেদিন হচ্ছে আমসত্ত্ব বানিয়ে আমি ছাদে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপর যেটা হলো, বালির কারণে আর ওই আমসত্ত্ব খেতেই পারলাম না, মানে বাতাসে বালি সব আমসত্ত্বর মধ্যে এসে পড়েছে আমার মনে হয়। তো যাই হোক, ওইটাও বাদ গেল। ফাইনালি হচ্ছে তৃতীয়বারের মতো আবারও বানাই। এই আমসত্ত্বটা একদম পারফেক্টলি ভাবে আমি বানাতে পেরেছি, মানে তৃতীয়বারের মতো বানাতে সফল হলাম আর কি। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। দেখা গিয়েছে এই আমসত্ত্ব আমাদের বাসায় একদিনেই শেষ হয়ে গিয়েছে, মানে সবাই এত বেশি পছন্দ করেছে। তো যাই হোক, আর এই আমসত্ত্বটা কিন্তু পুরো বছর জুড়ে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজে যদি রাখেন তাহলে আরও বেশি ভালো হয়। তো এই তো আমি আমসত্ত্বগুলোকে কেটে নিয়েছি, আর এখন হচ্ছে একটা বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিব। মজাদার এই আমসত্ত্ব দিয়েই কিন্তু শেষ করতে হচ্ছে আমার আজকের এই ব্লগটি। আশা করছি পুরো ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।